ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। পদত্যাগ করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তবে আসছে আয়ারল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করবেন তিনি। আনুষ্ঠানিক সূত্রে খবর, বিসিবির উপর অভিমান করেই চাকরি ছেড়েছেন এই কোচ। সালাউদ্দিনের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি, তবে এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে মন্তব্য করবে বোর্ড, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের কোচ তিনি। তামিম সাকিবরা অফ ফর্মে পড়লে ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজন হলেই ছুটে যেতেন তার কাছে। দেশের সেরা কোচের অলিখিত ট্যাগটা দেয়া হয়েছিল তার গায়েই। সেই সালাউদ্দিনকে 2024 সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেন তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অনেক প্রত্যাশা নিয়ে জাতীয় দলে দ্বিতীয় দফায় যুক্ত হন সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজে প্রথম অ্যাসাইনমেন্টেই স্বাগতিকদের টি-20তে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। শুরুটা ভালোই হয় সালাউদ্দিনের, সেই ধারাবাহিকতা টি-20তে বজায় ছিল সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগ পর্যন্ত। কিন্তু সেই মধুর শুরুটা খুব বেশি দিন স্থায়ী হলো না। সালাউদ্দিনের বিরুদ্ধে গেল 2 সিরিজ ধরে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ড্রেসিং রুমে তিনি নাকি গড়েছেন কোরাম, পছন্দের ক্রিকেটারদেরই নাকি দিচ্ছেন বাড়তি সুবিধা। বিশেষ করে অফ ফর্মের মাঝে জাকের আলীর অধিনায়কত্ব পাওয়া আর ম্যাচ খেলানোয় কাঠগড়ায় তোলা হয় তাকে। এমন পরিস্থিতিতে বুধবার বিসিবিতে এসে পদত্যাগের চিঠি দেন মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবিতে এলেও গণমাধ্যমে কথা বলেননি তিনি। তাই তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর মেলেনি তার কাছ থেকে। কেন দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন? তবে অনানুষ্ঠানিক সূত্রে খবর, সমালোচনায় ভেঙে সরে দাঁড়াননি তিনি, বরং বিসিবির উপর অভিমান থেকেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সালাউদ্দিন ও দলের কিছু ক্রিকেটারকে নিয়ে অতিরঞ্জিত সমালোচনার কোনো প্রতিবাদ করেনি ক্রিকেট বোর্ড। কেন কোচিং স্টাফ ও ক্রিকেটারদের পাশে নেই বিসিবি, সেই ক্ষোভ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন। তবে পদত্যাগ করলেও 1 মাসের নোটিশ পিরিয়ডে কাজ করছেন তিনি, অর্থাৎ আসছে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের 2 টেস্ট আর 3 টি-20 সিরিজে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, নিজেদের মধ্যে আলোচনা করে ভবিষ্যতে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করবে বোর্ড। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশের ক্রিকেটে একটা জিনিস তো পরিষ্কার, আসলে খেলার মাঠের পারফরমেন্সে উত্থান পতন হলেও ধারাবাহিকতা আছে বিসিবিতে। অন্তত কদিন পর পর আলোচনা বা সমালোচনার খোরাক এটা জুগিয়ে যায় বিসিবি। সেরকম অনেক প্রসঙ্গ আজকেও আছে এবং অনেকদিন পর আবার একজন অতিথিকে পেয়েছি, ঘরেরই অতিথি, যমুনা টেলিভিশনের স্পোর্টস এডিটর তামিদ আহমেদ যুক্ত হচ্ছেন স্পোর্টস লাইভে। প্লিজ ওয়েলকাম। অনেকদিন পর বোধহয় একসাথে আবার না, সেটাই মানে কদিন পর পর রসদ আছে, মশলা আছে, সবকিছুই আছে। আমরা কিন্তু মাঠে অন অফ একই রকম ম্যাচ জিতি 15-16 বছর 17 বছর ধরে আমি তাই দেখছি। 2-1 ম্যাচ জেতে আবার হারে, এরকমই অবস্থা। কিন্তু মাঠের বাইরে যদি এসব না ঘটতো, আমরা তো নিউজ চাকরি থাকতাম। কিন্তু কোনো মানে নির্দিষ্ট সুইচ নেই যে এটা অন করলে ভালো খেলে বাংলাদেশ, এটা অফ করলে খারাপ খেলে। মোটামুটি এক ধরনের ক্রিকেট খেলে, কিন্তু বরাবরই দায়টা কোচের উপর এসে পড়ে। না থাকলেও একই রকমই হবে, কাছাকাছি হবে, হোপফুলি আর কি এরকমই হবে। কিন্তু এই কোচ নিয়োগ কিংবা কোচ বাদ দেয়া, এই জায়গাটাই পরবর্তীতে সমাধান খোঁজা হয় যখন টানা হয়তো 2-3টে ম্যাচ বা একটা সিরিজ খারাপ গেল, 2টো সিরিজ খারাপ গেল, তখন বলা যাচ্ছে কোচকে বাদ দিয়ে। আমি ভুল না করে থাকলে 5 নভেম্বর, আজকের এই দিনে 2024 এরকম দিনেই তো সালাউদ্দিনের নিয়োগের খবরটা এসেছিল এবং 1 বছর পর তিনি দিয়ে দিয়েছেন ইস্তফাপত্র। বাকিটা এখনো পরবর্তী আলোচনার বিষয়। তো কোচ নিয়োগের সমাধান কেন খোঁজা হয়? প্রথম প্রশ্ন। আপনি সালাউদ্দিনের নিয়োগ নিয়ে কথা বললেন, আমি তার আগে বলি যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি, এটা একদমই না। বিসিবি থেকে যে চিঠিটা পাঠিয়েছে এটা স্পষ্ট। এখানে নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট অফিসার চেয়ারম্যান, বলেছেন তিনি ইচ্ছা প্রকাশ করেছেন সালাউদ্দিন পদত্যাগ, আমরা এটা ভিতরে কথা বলে, নিজেদের মধ্যে কথা বলে ভবিষ্যতে মন্তব্য করব। তার মানে বিসিবি বলে দেয়নি যে এটা পদত্যাগপত্র গ্রহণ হয়েছে বা কিছু, তার মানে অনেক কিছু পেয়েছে, এটা অ্যাকনলেজ করেছে যে এরকম একটা পদত্যাগ। মানে আপনাদের স্পোর্টস টিমের কেউ যদি আমাকে জানায় যে ভাই আমি 1 মাস পরে থাকছি না, কিন্তু তার অর্থই কিন্তু চলে যাচ্ছে তা না। আমি বললাম যে ঠিক আছে দিছো, আমি একটু আলোচনা করি, উপর মহলের সাথে কথা বলি, তারপরে তোমাকে জানাবো। তার অর্থ মানে কিন্তু এটা নয় যে সে আসলাম পদত্যাগপত্র গ্রহণ করছে না। আর যেটা বলছিলাম যে তিনি যখন চলে গেলেন, আপনি যেটা বলছেন গত বছরের কথা, সেই সময় চান্দিক হাথুরু সিং আমাদের কোচ ছিলেন।
মাত্র 5-6 মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সালাউদ্দিন স্যার কোচ দায়িত্বে নেওয়া উচিত না, এই রিপোর্ট আমিও করেছি অনেকবার ওই সময়টাতে। কিন্তু ওই সময় এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেটা চারদিক থেকে হাথুরু সিং চলে গেলেই সব ঠিক হয়ে যাবে, এবং ফারুক আহমেদ সেই সিদ্ধান্তটা নিয়েছেন। তার সাথে আমার অনেকগুলো তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, কেন আপনি 4 মাসের জন্য এই কাজটি করবেন, একটা দেশি কোচকে নেবেন, কারণ সালাউদ্দিন ফেল করলে দেশি কোচরা পারেন না, এরকম একটা ট্যাগলাইন কিন্তু দাঁড় হয়ে যাবে, সেটা কিন্তু হচ্ছে। তবে আমার মোহাম্মদ সালাউদ্দিন এই অনুষ্ঠানটা দেখছেন কিনা জানি না, আমি তার প্রতি খুব ক্ষুব্ধ এবং কষ্ট পেয়েছি। তিনি যত সমালোচনা হোক, সোশ্যাল মিডিয়া বলেন, গণমাধ্যম বলেন, গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া অনেক সমালোচনা হয়েছে, তাকে নিয়ে যদি 1% সমালোচনা হয়, তার থেকে 100 ভাগ হয়েছে জাকের আলী অনেককে নিয়ে। তিনি তো পদত্যাগ করেছেন, তার ছাত্র তো, তার যারা স্টুডেন্ট শিষ্যরা, তাহলে কি জাকের আলী অনেক কালকে থেকে অবসর নিয়ে নেবেন? তাহলে তিনি অনেকের সামনে যে কি বলবেন, দেখো ফাইট করতে হয়, মাথা উঁচু করে দাঁড়াতে হয়, শেষ পর্যন্ত লড়াই করতে হয় ম্যাচে। না স্যার, আপনি তো করেননি, আপনি তো চলে গেলেন, তাহলে জাকের আলী অনেকে চলে যাক বাংলাদেশ ক্রিকেট থেকে, যেহেতু চারদিকে অনেক কথাবার্তা হচ্ছে। আর আমরাও দর্শকরা যারা আর কি বাইরে আছেন, আমরাও অবশ্য না, আমাদের দায় নিতে হবে, আমরা ন্যারেটিভ তৈরি করে দিই, এ খারাপ, ও খারাপ, ও খারাপ, এবং এ চলে গেলে ভালো হবে। আপনি চান্দিকা হাথুরু সিং এর কথা বলতেছেন, আপনি মিনাজুল আবেদিন নান্নুর কথা বলছেন, আপনি অ্যাশওয়েল প্রিন্সের কথা বলেন। আমরা তাকে বলেছিলাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের একটা পুনর্বাসন কেন্দ্র নাকি বাংলাদেশের কোচিং স্টাফটা। সে অ্যাশওয়েল প্রিন্স কি করলেন, দক্ষিণ আফ্রিকায় গেলেন, ব্যাটিং কোচ হলো, ওরা কিন্তু নাম্বার 1 মানে টেস্ট চ্যাম্পিয়নশিপ হলো, অর্থাৎ তারা পেয়েছেন। একই কথা আমি যদি বলি বাংলাদেশের, আপনি আমাদের পিটার বাটলার, আমাদের নারী দলের কোচ, যিনি কি অবস্থাটাই না করা হয়েছিল। আমার তো মনে হয় সালাউদ্দিন এই অবস্থায় পড়লে পিটার বাটলার তো ফাঁসি আত্মহত্যা করা উচিত ছিল। তিনি তার জায়গায় স্টিক ছিলেন, কাজ করেছেন, সফল হতেও পারেন, ব্যর্থ হতে পারেন, কিন্তু আমাদের পরিস্থিতিটা কিন্তু এরকম না। আর কোচরা তো বরখাস্ত হতেই আসেন, সালাউদ্দিন কেন পদত্যাগ করবেন? দরকার বিসিবি থেকে বরখাস্ত করতো, সমস্যা ছিল না। আপনি কেন হেরে যাবেন এই জায়গায়? স্যার অ্যালেক্স ফার্গুসনদেরও ম্যানইউ রাখেন না চিরজীবন, আবার কার্লো আনচেলত্তিও থাকেন না রিয়ালে। তো অনেক ট্রফি জেতার পরেও আমরা তো ট্রফি জিতেই নাই, কিন্তু না জিতেই অনেক অভিমান চলতে থাকে। অবশ্য চলতে থাকে বাংলাদেশের ক্রিকেটে, কোচ ক্যাপ্টেন পদত্যাগ করেন, আবার ফেরত আসেন, কোচ করেন। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন, আবার তিনি আসলেন। এখানে বড় প্রশ্ন যদি কাঠগড়ায় দাঁড়াতে হয়, ক্রিকেট অপারেশনস কমিটিকে দাঁড় করাতে হয়। এই প্রসঙ্গে আসবো, তবে ক্রিক ইনফো কোট করেই আসলে একটা তারা নিউজ করেছে যে সালাউদ্দিনের জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে আশরাফুলকে নেওয়া হয়েছে, বা আশরাফুল তিনি যুক্ত হবেন সামনে। আমরা আশরাফুলের প্রতিবেদন আছে, সেটা দেখে নিয়ে আবারও ফিরবো আলোচনায়। মনে হচ্ছিল প্রথমবার অনূর্ধ্ব-19 দলে ডাক পেয়েছি, এভাবেই প্রথমবার জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার অনুভূতি ব্যক্ত করলেন মোহাম্মদ আশরাফুল। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চাওয়াই কোচ হতে পেরেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। আশরাফুলের মতে আয়ারল্যান্ড সিরিজে ভালো ভূমিকা রাখবে মিকি আর্থারের দাওয়াতে ডার্বিশায়ার কাউন্টির ড্রেসিং রুম ভিজিট। যে কোনো প্রথম সবসময়ই আনন্দের। প্রথম ব্যাট কিংবা প্রথমবার জাতীয় দলের ডাক পাওয়া, ব্যাটিং কোচ হয়ে প্রথমবার জাতীয় দলের কোচিং সেটআপে আসা মোহাম্মদ আশরাফুলের অনুভূতিও তাই। অনুভূতিটা এক্স্যাক্টলি ঠিক কেমন হয়েছিল আপনার? না, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম যখন আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সুযোগ পেয়েছিলাম 2000 সালে শ্রীলঙ্কা ট্যুরে। বাংলাদেশ টিমে ব্যাটিং কোচ হিসাবে এটাও একটা ওই সেমই আমি বলবো, যে আন্ডার-19-এ যে সুযোগ পেয়েছিলাম। ঢাকা বিভাগের কাউন্সিলর ছিলেন আশরাফুল। নিজের রোল মডেল আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন করবেন বলে জায়গা ছেড়ে দেন অ্যাশ। সেই বোর্ড প্রেসিডেন্টের চাওয়ায় ব্যাটিং কোচ হয়েছেন আশরাফুল। জানিয়ে রাখা, জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে বছর 3 আগে লেভেল 3 সম্পন্ন করার ব্যবস্থাও করে দিয়েছিলেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। যখন আমি ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি করি, আমার 50 পার্টনার ছিলেন বুলবুল ভাই। 190 যখন করলাম শ্রীলঙ্কাতে, তার আগে আমি মালয়েশিয়ায় গিয়েছিলাম, তখন উনি মালয়েশিয়ায় ছিলেন। তো ওনার সাথে কথা বলার পরে তারপরে সিরিজটাতে গেলাম এবং 190ও করেছিলাম। বুলবুল ভাইয়ের মাইন্ডে ছিল যে এরকম প্ল্যান ছিল, কিন্তু আমি যে কাজ করছি এবং আমার যে স্বপ্ন, এটা উনি জানতেন। আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। যাত্রাটা শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগকে কোচিং করিয়েছেন আশরাফুল, তাই এই ফরম্যাটের কোচিং সম্পর্কেও তার ধারণা আছে। পাশাপাশি এবছরই ডার্বিশায়ার হেড কোচ মিকি আর্থারের নিমন্ত্রণে কাউন্টি দলটার ম্যাচ দেখে ড্রেসিং রুমে থেকে টপ লেভেল কোচিং সম্পর্কেও আশরাফুলের পোক্ত ধারণা হয়েছে।
ডার্বিশায়ারের সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্সটা সেটা তো অবশ্যই আমাকে হেল্প করবে, এবং আমি যেহেতু রিসেন্টলি ফার্স্ট ক্লাস টিমেও কাজ করে এসেছি, T20 এবং 4 ডে 2টা ম্যাচে ছিলাম, তো অবশ্যই আমাকে তো হেল্প করবে। বিপিএল এর দল রংপুর রাইডার্সের সহকারী কোচ আশরাফুল, পাশাপাশি ডিপিএল এ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হেড কোচ ছিলেন আশরাফুল, ছিলেন নারী প্রিমিয়ার লিগে গুলশান ইউথ ক্লাবের হেড কোচও। তাদের সাথে কাজ করাটা সহজ হবে আশা করি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। তামিদ আছেন আমাদের সঙ্গে। আশরাফুলকে দেখছিলাম, আমরা শুনছিলাম তার কথা। আশরাফুলের সবকিছুই মোটামুটি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা জানে, কিন্তু হঠাৎ করে এই জায়গাটায় আশরাফুলের নাম একেবারে জাতীয় দলের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত হওয়া এবং সালাউদ্দিন চলে যাচ্ছে তখন তিনি আসছেন। ক্রিকেট অপারেশনস, এটা কি আসলে, যেহেতু রুবেলের মতো ক্রিকেটার কিংবা সবাই অনেকেই আছেন এটার বিরুদ্ধে কথা বলেছেন, যেহেতু একটা দাগ তো আছেই, এটা কিভাবে দেখছেন আপনি, দায়কার? আশরাফুলের ওই বিষয়টা আমি জানি, উনি অবশ্য কোচিংয়ে কাজ করছেন, যে শাস্তি তিনি পেয়ে গেছেন, এবং আশরাফুলের এই জায়গায় কোচিং ও অন্তর্ভুক্তির জন্য সালাউদ্দিন চলে গেছেন, মোটেই ব্যাপারটা এটা না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ব্যাপারটা এরকম নয়। এবং আশরাফুলের বিষয়টা আমি যদি বলি যে এখানে দায় যদি থেকে থেকে, আমি যেটা বলছিলাম ক্রিকেট অপারেশনসের দায়। আপনি বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যখন অধিনায়কত্ব ছাড়বেন তিনি বলা হচ্ছিল আগে, তাকে কিন্তু বোঝাতে পারেননি বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন নাজমুল আবিদিন, বোঝাতে পারেন। এখন যে দায়িত্ব দেওয়া হলো, আমরা পত্রিকা যতটুকু জানতে পেরেছিলাম, তাকে বোঝাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ফারুক আহমেদ সভাপতি এবং বুলবুল যিনি সভাপতি আছেন তারা বুঝিয়েছেন। তার ক্রিকেট অপস কোনোভাবে তার প্লেয়ারদের সঙ্গে, কারণ ক্রিকেট অফিসের চেয়ারম্যান এদের অভিভাবক, দেখভাল করার দায়িত্ব। এখন ধরেন যমুনা স্পোর্টসের কোনো কেউ যদি ভুল করে থাকে, কোনো রিপোর্টার, তাকে যদি আমি নিরাপত্তা দিতে না পারি, দেখভাল করে না রাখতে পারি, তার ব্যর্থতা মানে ওই জায়গাটা কোনো ভুল করলে, সেটা কিন্তু আমার টিভির ভুলের দায়ের আগে সব থেকে বড় ব্যর্থতা আমার হবে। এটা খুব স্বাভাবিক। একই সঙ্গে ক্রিকেট অফিসের ব্যাপারটাও সেম তাই। কিন্তু এই যে সালাউদ্দিন সাহেবের সাথে কথা এসছে, অনেক রকম সমালোচক সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলতে পারতেন। তারা হেড কোচ কি জন্য আছেন, দলে সমস্যা আছে কি নেই, হেড কোচের সাথে কথা বলা হয়েছে কিনা, তার পরিপ্রেক্ষিতে আপনি একজন টিম ডিরেক্টর নিয়োগ করেছেন কিনা, তার পরিপ্রেক্ষিতে আশরাফুলকে নিয়োগ করা হয়েছে কিনা, সেটা কিন্তু আমরা ক্লিয়ার নয়। হেড কোচই তো বলবেন কি কি সমস্যা হয়েছে কিনা, আদৌ হয়েছে কিনা, কোনটা সত্য না। এতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। আপনারা নিজের অজান্তে ক্রিকেট বোর্ড অস্থিরতার একটা ফাঁদে পা দিচ্ছে, সতর্ক করছে। অস্থিরতার কথা যখন বললেন, নারী ক্রিকেটের প্রসঙ্গও কিন্তু আসতে পারে। জ্যোতি আজকেও পোস্ট দিয়েছেন, এর আগে জাহানারা তিনি কথা বলেছেন, এবং পুরুষ দল নিয়েও বা এই যে কোচিং স্টাফ অদল বদল সবকিছু নিয়ে সামহাও কি বিসিবি আসলে বলবো যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স নাকি অন্য কোনো আসলে রাজনৈতিক ইনফ্লুয়েন্সও কি আছে কিনা, কি হয় আসলে কিছুদিন পর পর যখন আমরা দেখি, তখন কি এর পেছনে কোনো কিছু কাজ করে কিনা এতদিনের সাংবাদিকতা? সামগ্রিক যদি অভিজ্ঞতার বিচারে বলেন, আমার কাছে প্রুফ নেই। মেনা হয় কোনো একটা ঘটনা চলছে। বাংলাদেশি ক্রিকেট বোর্ড কিন্তু ন্যাশনাল টিম কেন্দ্রিক, ন্যাশনাল টিম কেমন করছে তার উপর। ন্যাশনাল টিমটাকে যদি অস্থির করা যায়, হজবরল অবস্থায় ফেলানো যায়, তাহলে ক্রিকেট বোর্ডকে ব্যর্থ প্রমাণ করাটা সহজ হয়। নানাভাবে সেটা করা যায়। এই যে কোচিং স্টাফ নিয়ে ঝামেলা, আপনি ভাববেন যে সালাউদ্দিন চলে গেলে সমস্যার সমাধান হবে, তা না। দেখবেন এইটার পরে এর হয়েছে ওর কোচিং স্টাফ সমস্যা, এরপর আশরাফুল হবে। আশরাফুল তো মাত্র 1 মাসের কোচ, আশরাফুলকে মানে স্টেপ গার্ড বানানো হবে, আরো অসংখ্য ঘটনা ঘটবে। ঘটে দেখবেন হজবরল, তখন দেখবেন ফারুক আহমেদ মন্তব্য করবে, একজন ফাহিম ভাই মন্তব্য করবে, অথবা বুলুল ভাই মন্তব্য করবে, করে সবকিছু একটা হজবরল অবস্থা। আলটিমেটলি চেয়ার পর্যন্ত যাবে ঘটনা, নাকি চেয়ার পর্যন্ত যাবে। আপনি ন্যাশনাল টিম যেহেতু তারা টার্গেট করতেছে ন্যাশনাল টিমটাকে, এটাকে যদি অস্থির করে, ভিতরে তথ্য আনতেছে, এইটা করতেছে ওটা করতেছে, মনে হয় এসব ঘটনা ঘটে নেই কখন। আমাদের দেশে এক সময় ছিল সাকিব তামিমের গন্ডগোল নিয়ে আমরা খুব করছি, বোধহয় এটা শেষ হলেই শেষ হয়নি। তো আলটিমেটলি এটা তো মাঠের ক্রিকেটের ভালোর জন্য না, ওই যে চেয়ারগুলো আছে সেগুলোর অদল বদলের জন্য এটাকে ব্যবহার করা হচ্ছে। ন্যাশনাল টিম অস্থির হবেই, আপনি নিশ্চিত থাকেন। নানাভাবে এই কোচ গেছে, আরেক পর ঘটনা, আরো অসংখ্য ঘটনা আসবে। দেখেন টিমের ভিতরের অনেক কথা যদি আপনি বলা শুরু করতে পারেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান নিয়ে আমি অস্থির করে দিতে পারবেন। এটা হয়েছে, ওটা হয়েছে, এটা হয়নি। আপনি আপনার সংসারের কোন কথাটা বাইরে বলতে পারেন। আপনার ওয়াইফের সাথে আপনার ঝগড়া হয়, আমার হয় না, রাইট? একই তো আপনি এখন স্ট্যাটাস দিয়ে এটা বলবেন, তাহলে কিন্তু আপনার ঘরের কথা অসংখ্য লোক জানবে, সংকট আরো বাড়বে। যে ঝগড়া হয়তো বা পরের দিন বিকালবেলা যে ঠিক হয়ে যাবে, আপনি যখন ফেসবুকে স্ট্যাটাস দিবেন সেটা সমাধান করতে পারবেন না। আমরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি শুধু তা না, সবাইকে জানানোর চেষ্টা করছি, অনেকে ভিতরে ফোন করে চেষ্টা করছে, সবাইকে বলে এই ধরে টিমে হচ্ছে। পৃথিবীতে সিন্ডিকেট, আমি বলি না সিন্ডিকেট ভালো জিনিস, সিন্ডিকেট থাকেই তো পৃথিবীতে। যে কোনো সরকার গঠন হলে তার আশপাশের লোক তার কাছের মানুষ হয় না, এটা সিন্ডিকেট অর্থে ভালো অর্থে অনেক কিছুই কাছের মানুষ ছাড়া আপনি কখনো কিছু করতে পারবেন না। বিসিবি এক ঘর নেই, এক ঘরে কয়েক সংসার, এরকম কিছু হতে পারে। এবং এক সংসারে আগুন জ্বালানোর জন্য ধরে নিয়েছে এটা বেস্ট জায়গা, এখানে আগুন জ্বালাতে হবে, তাহলে ওরা ব্যর্থ হয়ে যাবে।
এখন আমিনুল ইসলাম বুলবুল সেটা অনুভব করবেন কিনা, ফারুক আহমেদ অনুভব করবেন কিনা, নাজমুল আবেদিন ফাহিম এই চোরাবালিতে পা রাখবেন কিনা তাদেরকে, এবং আমি বলছি এই চোরাবালিতে যদি পা দেন এটা শেষ তাদের জন্য, এবং আলটিমেটলি ন্যাশনাল টিম না, তারা ক্রিকেটেও ব্যর্থ হবে, তারাও ব্যর্থ। একেবারে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে অনেক প্রশ্ন রেখে গেলেন, অসংখ্য ধন্যবাদ দাবিদমে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। দেশের ক্রিকেট উন্নয়নে পার্বত্য অঞ্চলকে বাড়তি গুরুত্ব দেওয়ার আহ্বান আসিফ আকবরের। বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে একথা বলেন বিসিবির এই পরিচালক। সেই সাথে এই অঞ্চলের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে জোর দেন আসিফ। এছাড়া পাহাড়ি অঞ্চলে ক্রীড়াঙ্গনের সমস্যা নিয়ে কথা বলেন স্থানীয় সংগঠকদের সাথে। বিসিবি পরিচালকের দায়িত্ব গ্রহণের পরই কাজে নেমেছেন আসিফ আকবর। পরিদর্শন করেন বান্দরবান জেলা স্টেডিয়াম। পাহাড়ি অঞ্চলের ক্রীড়াঙ্গনে নানা সমস্যা নিয়ে কথা বলেন স্থানীয় ক্রীড়া সংগঠকদের সাথে। বুধবার বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে পার্বত্য অঞ্চলের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে জোর দেন আসিফ। খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান এটা হচ্ছে আমাদের একটি পিছিয়ে পড়া জনপদ এখানে, এবং এখানে অনেক রিসোর্সেস আছে। এখানকার মানুষ অনেক পরিশ্রমী হার্ডি। তো আমরা যদি এখানকার বাচ্চাদেরকে ট্রেন্ড আপ করতে পারি এখন থেকেই, আমি মনে করি যে বাংলাদেশের অন্য যে কোনো জেলার চাইতে এখানকার মানুষ অনেক পরিশ্রমী ফিট। তো সেই নিমিত্তে আমরা আসলে পর্যবেক্ষণ করতে এসেছি, দেখতে এসেছি ব্যাপারগুলি কেমনভাবে করলে ভালো হয়। এই অঞ্চলের জেলাগুলো থেকে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে এনে দেশের ক্রিকেটকে আরো সমৃদ্ধ করার আহ্বান জানান বিসিবির এই পরিচালক। সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ আসিফ আকবরের। আমাদের 55-60 গজের মাঠ আছে, যে আমাদের পার্বত্য অঞ্চলে মাঠের সংকট। তো 50-60 গজের মাঠ যদি ক্যাম্পের ভিতরে হয়, আর্মি ক্যাম্পের ভিতরে হয়, আমরা প্রয়োজনে পারমিশন নিব যেন বাচ্চা খেলতে পারে যে কোনো জায়গায়, এটা এনশিওর করা আমাদের দায়িত্ব। তো টার্ফ আসছে, টার্ফ আসবে আরও। তো আমরা চাচ্ছি যে মাঠের সংকট কাটাতে এবং বাচ্চাদের খেলার সংকটটা কাটাতে। দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করতে পার্বত্য অঞ্চলকে বাড়তি গুরুত্ব দেওয়ার আহ্বান আসিফের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ তামিম। উইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হলেও ব্যাট হাতে উজ্জ্বল থাকার পুরস্কার পেলেন এই ব্যাটার। প্রথম ম্যাচে 15 রানে আউট হলেও শেষ দুই ম্যাচে খেলেন 61-89 রানের ইনিংস। 20 ধাপ এগিয়ে 636 রেটিং পয়েন্টে বর্তমান তামিম অবস্থান করছেন 17তম স্থানে, যা টাইগার ব্যাটারদের মধ্যে তিনি সর্বোচ্চ স্থানে। এছাড়া উন্নীত করেছেন শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিবও। বোলারদের টি-20 র্যাঙ্কিংয়ে 6 ধাপ এগিয়ে 17তম স্থানে রয়েছেন মেহেদী হাসান, 3 ধাপ এগিয়ে 34 নম্বরে রয়েছেন তানজিম সাকিব। তবে এক ধাপ পিছিয়ে 12 নম্বরে নেমে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ইউরোপ সেরার ক্লাব প্রতিযোগিতায় আজ রাতে ইয়ান ব্রেডল স্টেডিয়ামে স্বাগতিক ক্লাব ব্রুগার আতিথ্য নেবে বার্সেলোনা। এল ক্লাসিকোর হারের ক্ষত কিছুটা হলেও পুষিয়ে নিতে চাইবে কাতালানরা। অন্য ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। ম্যাচগুলো মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। খুব ভালো একটা ফর্মে থেকে যে চ্যাম্পিয়ন্স লিগে ব্রুগার বিপক্ষে মাঠে নামবে বার্সা, এমন ভাবাটা আকাশকুসুম কল্পনাই হবে। গত মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে 5 ম্যাচের 3টিতে হেরেছে ফ্লিকের দল। ফুটবলে ঐতিহ্য ও গৌরবের লড়াই এল ক্লাসিকোতেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। রিয়ালের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে ইয়ামাল রাশফোর্ডরা। সেই ক্ষত ব্রুগার বিপক্ষে ম্যাচ দিয়ে কিছুটা হলেও পুষিয়ে নিতে চাইবে কাতালানরা। তবে ব্রুগার বিপক্ষে ইউরোপ সেরার প্রতিযোগিতায় সুখকর বার্সার স্মৃতি। চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত দুবার ক্লাবটির মুখোমুখি হয়ে দুবারই জিতেছে ফ্লিকের দল। ক্লাব সদস্য ও সমর্থক মিলিয়ে মোট 1300 জন নিয়ে ব্রুগার মাঠে যাবে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে এ পর্যন্ত 3 ম্যাচের 2টিতে জয় এবং 1টিতে হেরেছে বার্সেলোনা। 6 পয়েন্ট নিয়ে টেবিলের 9ম অবস্থানে আছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলে 3য় স্থানে থাকা দলের বিপক্ষে মাঠে নামছে প্রিমিয়ার লিগের 2 নম্বরে থাকা দল সিটি। তবে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে দুই দলের সংগ্রহই 3 ম্যাচে সমান 7 পয়েন্ট। ঘরের মাঠের পরিসংখ্যানেও এগিয়ে সিটি। জার্মান ক্লাবের বিপক্ষে শেষ 11 ম্যাচেই জিতেছে পেপ গার্দিওলার দল। বুন্দেসলিগা প্রতিপক্ষের বিপক্ষে 23 বারের সাক্ষাতে সিটির হার মাত্র 1টি। তবে সাম্প্রতিক পারফরমেন্সে পিছিয়ে নেই ডর্টমুন্ডও। ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে সবশেষ 4 বারের মুখোমুখিতে 3 বারই জিতেছে জার্মান ক্লাবটি। সেই সাথে হালান্ডের পুনর্মিলনী ম্যাচও হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এই লড়াই। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।